শুভ অপরাহ্ন, গুড আফটারনুন। আজকে বাংলাতেই কথা বলি, কেন আমরা যে দুই কবি জন্মদিন পালন করছি, এনারা দুজনেই প্রখ্যাত বাংলা ভাষায় এনাদের যে ক্রিয়েশনস সেগুলো ওনারা বাংলা ভাষাতেই বেশি করেছেন, যদিও দুজনেই ইংরেজিতে লিখেছেন। And for those who can't understand Bengali here, for them, this day is actually very auspicious for people of our generation, those who are currently living and those who are not living but was there in this mortal earth after 1900. They all have been blessed with these melodious and eloquent, creations of these two poets, literary persons, multifaceted people. রবীন্দ্রনাথের কথা বলতে গেলে রবীন্দ্রনাথের কবিতা, গান, নাটক থেকে শুরু করে প্রবন্ধ সবকিছুই আছে। আমি ওই নিয়ে বিশেষ কিছু বলতে চাই না। আমি রবীন্দ্রনাথ সম্বন্ধে একটা দুটো জিনিস বলতে চাই, যেটা আমার বাই ভার্চু অফ মাই being born in my family, I got some inside information about Rabindranath through my grandmother and through my grandfather. আমার দাদু তার প্রথম জীবনে রবীন্দ্রনাথের পিএ ছিলেন। এবার পিএ বলতে আমরা বুঝি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, উনি কিন্তু একা ছিলেন না, ওনার মতো উনি পিএ বলতেন। অ্যাকচুয়ালি বেসিক্যালি হি ওয়াজ আ রাইটার ফর হিম। ওনার মতো এরকম 30-40 জন লিখতেন ওনার চিঠিপত্র। সেই চিঠিগুলো ডিকটেশন কিন্তু রবীন্দ্রনাথ দিতেন। তো ওনাদের আমি যেটা শুনেছি যে জোড়াসাঁকোর ওদের বাড়িতে, ঠাকুর বাড়িতে একটা কাছারি বাড়ি ঘর টাইপের ছিল, তার দুদিকটাই উঁচু ছিল, থামটাম ছিল এবং ওই চৌকি টাইপের ছিল, আসন পেতে বসতো, চৌকিতে সব লিখতো রাইটার। তো লাইন দিয়ে 20-25 জন 30 জন, এক্সাক্ট নাম্বার আমি বলতে পারবো না, লিখতেন। আর রবীন্দ্রনাথ ডিকটেশন দিতে দিতে হাঁটতেন। এই প্রথম থেকে শুরু করে ডিকটেশন দিচ্ছে, যেমন আমরা পরিবেশন করি না, এখানে দুটো লুচি, ওখানে দুটো লুচি, এরকম ঠিক উনিও 2 ছড়া 4 ছড়া করে একজনকে বলতে বলতে যেতেন। আবার ফেরার সময় আবার বলতে আসতেন, বা ফিরে এসে আবার বলতে যেতেন। এবং যাকে যেখানে থেমেছেন উনি সেখান থেকে আবার শুরু করতেন। আর এই গল্পটা আমার দাদু আমার ঠাকুমাকে এবং পরের দিকে আমার মায়ের থ্রু দিয়েও, মানে আমার মাকেও আমার দাদু ভালোবাসতেন, যেহেতু মানে জ্যেষ্ঠ পুত্রের বধূ, সেই জন্য একটা গুড রিলেশন ছিল মার সঙ্গে দাদুরও। মার কাছেও অনেক দিন গল্প করেছে, যে পুরনো গল্প। মা যখন বিয়ে হয়ে গেছে তখন দাদু আর রবীন্দ্রনাথের চাকরি করে না, রবীন্দ্র নেইও তখন, কিন্তু ওই আগেকার গল্পগুলো। তো এমন একটা মানুষ যার কিন্তু কোনো মেশিন বলো যা কিছু, মানে ইউ ক্যানট কম্প্রিহেন্ড, দিস ইজ দি বেস্ট ওয়ার্ড আই ক্যান ইউজ টু ডেসক্রাইব দ্যাট হি ইজ ইনকম্প্রিহেন্সিবল। মানে ওনাকে, মানে ইউ ক্যানট বাট অ্যান্ড বাউন্ড হিম, মানে ওনার কোনো শেষ নেই, মানে ওনার ব্যক্তিগত প্রতিভা কোনো শেষ নেই। দার্শনিক হিসাবেও কি দারুণ ছিলেন, অদ্ভুত। তুমি কি কেবলই ছবি, শুধু পটে লেখা নিহারিকা, মানে এক একটা ছোট ছোট লাইনের মধ্যে কত মানে আছে, যে যাই নিয়ে লিখলে এক ট্রাক লেখা যায়। সো দ্যাট ওয়াজ রবীন্দ্রনাথ ফর অল অফ আস। আরেকটা ছোট জিনিস বলি, আমার ব্যক্তিগত উপলব্ধি। আমি গেছি চাইনাতে, এটা 2005 কি 6 সালের কথা। এটা আমি তখন রয়েছি মানে সাদার্ন মেডিকেল ইউনিভার্সিটি, বা নানফাং ইকুয়াত আসলে চায়নাতে বলে, চাইনিজ ভাষায় বলে। ওটা ছিল ফিমু, মানে ফার্স্ট মিলিটারি মেডিকেল ইউনিভার্সিটি অফ চায়না। পরে ওটার নাম চেঞ্জ হয়ে সাদার্ন মেডিকেল ইউনিভার্সিটি হয়। তো ওইখানে যখন আমার সঙ্গে আলাপ পরিচয় হলো, আমাদের প্রোগ্রাম শুরু হলো। এবার ওখানে চায়নাতে যেমন আমাদের এখানে পায় না, পদ্মশ্রী অ্যাওয়ার্ড পায়, পদ্মভূষণ অ্যাওয়ার্ড পায়, ওখানে একাডেমি একটা আছে, চাইনিজ একাডেমির অ্যাওয়ার্ড। ওই চাইনিজ একাডেমির যারা অ্যাওয়ার্ড পান
তারা মানে ওখানকার মানে চাইনার নোবেল প্রাইজ পাওয়ার মতো স্ট্যান্ডার্ডের লোকজন। তো একটা প্রোগ্রাম ইনাগরেট হচ্ছে, ন্যাচারালি সেরকম কৃতি লোকদের দেখেছে। আর আমি যে ইউনিভার্সিটি গেছিলাম সেই ইউনিভার্সিটি থেকে নাকি 40 জন অলিম্পিয়ান তৈরি হয়েছে, মানে এতটাই কৃতি সেই ইউনিভার্সিটি। কত ভাইস প্রেসিডেন্ট হয়েছে যায় না, মানে এরকম আর কি, মানে খুব ইয়ে। তো সেখানে আমাকে যখন আলাপ করিয়ে দিচ্ছে প্রেসিডেন্ট ওই একাডেমি একজন ভদ্রলোকের প্রফেসরের সঙ্গে, তুমি প্রথমেই আমাকে বললেন, যখন পরিচয় হলো যে আমি ইন্ডিয়া থেকে এসেছি এবং বেঙ্গল থেকে এসেছি, আমি জিজ্ঞাসা কলকাতা, তুমি আমায় বললেন ট্যাগর। ফার্স্ট কথাটাই উনি বললেন ট্যাগর। তো তখনই আমি একটা কোথায় জায়গায় যেখানে কেউ চেনে না আমাকে, কেউ জানে না, আই ওয়াজ ফিলিং ভেরি ডোয়ার্ফড, মানে আমাকে বামুন মনে হচ্ছিল আমার নিজেকে, মানে এত বড় বড় সব লোকজন, মানে তাদের অত কৃতি, সেখানে যেই আমাকে বললেন ট্যাগর, আমার মনে হয় আমি আর বামুন নই। তো আমি I also became a tall person immediately. So that is Rabindranath. Anywhere in the world you go and you just say আমি একটা বাঙালি, আমি রবীন্দ্রনাথের ল্যান্ড থেকে আসছি, enough, nothing more you need to be. So মানে we all are blessed to have been born in this land where Rabindranath was also born. সো এইটা আমাদের কাছে একটা মানে বিধাতার অসীম কৃপা যে আমরাও এই সময় জন্মেছি, যে রবীন্দ্রনাথ তার কিছুদিন আগেই এই দেশকে পাবন ভূমি বানিয়ে গেছেন। কামিং টু নজরুল, বিদ্রোহী কবি নজরুল ইসলাম। রবীন্দ্রনাথকে যেমন কম্প্রিহেন্ডই করতে পারি না, নজরুলকে আবার ঠিক ছুতে পারি না। নজরুলকে মনে হয় যেন পাড়ার কেউ ছিলেন, কাকু দাদা, মানে ভীষণ কাছের মনে হয়। পার্টিকুলারলি আমার হয়, কেন বলি, মাই রুটস আর ইন ইস্ট বেঙ্গল, বাট আই এম বর্ন অ্যান্ড ব্রট আপ ইন Calcutta, partly Calcutta. Actually, my upbringing up to high school is in Calcutta. After high school, I left Calcutta. So I have a multi-city upbringing. তো সেই হিসাবে মানে কোনো একটা জায়গার অনেক ইমপ্রেশন আমার ওপর নেই, কিন্তু কোথাও যেন একটা আন্ডারগ্রাউন্ড রিভার থেকে অন্তঃশৈলা নদীর মতো, মানে কোথাও সেই কানেকশনটা এখনো কিন্তু ওই প্রভাবটা রয়েছে, দ্যাট আই এম স্টিল কানেক্টেড টু মাই রুটস। আর নজরুল যেই সময় কবিতা লিখেছেন বা তখন ভারতবর্ষ একটা মানে ভীষণ ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে যাচ্ছিল, পার্টিকুলারলি যাচ্ছিল with Bengal. Because for administrative reasons, the British overlords, they decided to divide Bengal into two administrative blocks, East Bengal and West Bengal. Earlier Bengal একটাই ছিল। ওই সময় রবীন্দ্রনাথ অনেক রকম মুভমেন্ট করেছেন, রবীন্দ্রনাথ নতুন করে রাখি ইয়ে করেছেন, এবং নজরুলও প্রচুর এই করেছেন, লিখেছেন অ্যাবাউট দিস রিমেইনিং ইউনিফাইড। নজরুলের আরেকটা জায়গা আমার ভীষণ ভালো লাগে বা আমাকে খুব টাচ করে, সেই জায়গাটা হচ্ছে যে দেয়ার আর টু কাইন্ডস অফ পিপল ইন দিস ওয়ার্ল্ড, ওয়ান ইজ দি হ্যাভস and one is the have-nots. So there is always a tussle between the haves and have-nots. তো এইখানে নজরুল কিন্তু এই হ্যাভ-নটসদের ফেভারে অনেক বেশি মুভমেন্ট করেছেন, অনেক বেশি অ্যালাইন ছিলেন। হি ওয়াজ নট হ্যাভিং এনি ফাইট উইথ দি হ্যাভস, বাট হি ওয়াজ visibly aligned with the have-nots, and that what touches me a lot. I feel that this world, this mortal earth, and our life is very limited to seek for only material pleasures. একটা জিনিস আমি বলি যে ইংরেজিতে একটা কথা আছে, তোমরা মানে আই এম টেলিং ইউ, যে মেটেরিয়াল অ্যাকমপ্লিশমেন্টের পিছনে আমরা ছুটি, সেইখানে কিন্তু দেখো যখন চেস খেলা হয় না, চেস খেলা যখন শেষ হয়ে যায়
তখন বোড়ে আর রাজা দুটোকেই কিন্তু একই বাক্সে বন্ধ করে তুলে দেওয়া হয়। So after the game, the pawn and the king goes to the same box. তো আমাদের মৃত্যুর পর আমরা কে কোথায় থাকবো, কিছু আছে কি? আজকে তোমাকে যদি মেটেরিয়াল অ্যাকমপ্লিশমেন্ট বলি, I think, and maybe you will also agree with me, is that the highest office of accomplishment is that of the US president. US এর প্রেসিডেন্টের চেয়ে বড় পাওয়ারফুল লোক কি আজকের দিনে, মানে আজকের দিনে পৃথিবীতে যদি বিধাতার কোনো প্রতিনিধি থাকে সেটা হচ্ছে US প্রেসিডেন্ট, ably challenged by the Chinese president today, but even 10 years before it was numero uno. US প্রেসিডেন্ট যা ভাববে পৃথিবীতে তাই হবে। কিন্তু আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি, আমার লয়ের ছাত্রছাত্রীদের জিজ্ঞাসা করি, লয়ের টিচারদের জিজ্ঞাসা করি, আমি নিজেকেও জিজ্ঞাসা করি, হাসান স্যারকেও জিজ্ঞাসা করি, যে 7টা 8টা 10টা প্রেসিডেন্টের নাম পিছন দিকে বলতে শুরু করুন তো, এই বিদেন থেকে শুরু করুন, বিদেন ট্রাম্প, তারপরে বলতে থাকুন ওবামা, তার পিছনে দেখবেন 7-8 নম্বর পৌঁছাতে পারছি না, আমরা ভুলে গেছি। তো US প্রেসিডেন্ট যদি মানুষ ভুলে যায়, তাহলে হোয়াট ইজ সো কল্ড মডার্ন অ্যাকমপ্লিশমেন্ট? ইটস অ্যাকচুয়ালি আ ফ্যালাসি টু ফাইট ফর, বাট দেয়ার ইজ লট অফ হ্যাপিনেস টু বি অ্যাকোয়ার্ড। অনেক আনন্দ কিন্তু পাওয়া যেতে পারে যদি আমরা এই জায়গা থেকে রিয়েলাইজেশনটা আমরা করতে পারি। if we can feel happy with what we have and if we can share. দেখো, আনন্দ এমন একটা জিনিস না, আনন্দ বাটলে বাড়ে, আর দুঃখ এমন একটা জিনিস যে বাটলে কমে। যার জন্য শেয়ার করা, মানুষের সঙ্গে মেলামেশা করাটা আর মানুষের সঙ্গে আলাদা হওয়াটা ঠিক নয়। তো বিদ্রোহী কবি নজরুল কিন্তু এই আলাদা হওয়ার ব্যাপারে কিন্তু খুব সরব ছিলেন। তো তোমরা আজকে এটা পালন করছো, যার জন্য আমাদের প্রেসিডেন্ট স্যারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। উনি এবং ওনার টিম এটাকে অর্গানাইজ করেছে, যে এসএল প্রত্যেকবারই করে। আমরা আই এম ভেরি হ্যাপি। যদিও আজকে আমাদের জায়গাটা খুব ছোট বলে খুব কম লোকজন এসছে, তা সত্ত্বেও আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমার বক্তব্য শোনার জন্য, আমাকে মঞ্চে স্থান দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। খুব ভালো থাকুন। থ্যাংক ইউ।